গলা কাঁপল তার। কোনো উত্তর নেই। ধীরে ধীরে ছায়াটা সামনে এগোলো। একসময় এখানে রাজা নীলাদ্রি নারায়ণের বাস ছিল। জমিদারি উঠে যাওয়ার পর রাজবাড়ি পরিত্যক্ত হয়। সে রাজবাড়ির দিকে রওনা হলো। হালকা ধাক্কা দিতেই কিরমির শব্দ করে খুলে গেল। নিশ্চুপ রাত। দূরের শালবনের ফাঁক দিয়ে বাতাসের দীর্ঘশ্বাস ভেসে আসছে। শুধু ঘন কালো মেঘ। এমন রাতেই রাজবাড়িটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। একথা গ্রামবাসীরা বলে, আবার বিশ্বাসও করে। গ্রামের নাম চন্দ্রপুর। গ্রাম পেরিয়ে উত্তর দিকে আধা কিলোমিটার গেলেই সেই পুরনো রাজবাড়ি। একসময় এখানে রাজা নীলাদ্রি নারায়ণের বাস ছিল। জমিদারি উঠে যাওয়ার পর রাজবাড়ি পরিত্যক্ত হয়। কিন্তু পরিত্যক্ত হলেও কেউ সেখানে থাকতে সাহস করে না, কারণ রাত নামলেই রাজবাড়ি জেগে ওঠে। এই গল্পের নায়ক অর্ণব কলকাতার এক সংবাদপত্রে কাজ করে। ভৌতিক গল্পে সে বিশ্বাস করে না, বরং হাসে। চন্দ্রপুরে এসেছিল গ্রামের লোককথা নিয়ে রিপোর্ট করতে। রাজবাড়ির কথা শুনে তার চোখ জ্বলে উঠল। আজ রাতেই ওখানে থাকব, অর্ণব বলল। গ্রামের মোড়ল হরিপদ মুখ কালো করে বলল, বাবু, দিন থাকতে ঘুরে দেখুন, কিন্তু রাত না, ওখানে কেউ রাত কাটায় না। অর্ণব হেসে বলল, ভূত থাকলে ভালোই, খবরটা জমবে। সন্ধ্যার আগেই সে রাজবাড়ির দিকে রওনা হল। হালকা ধাক্কা দিতেই কিরমির শব্দ করে খুলে গেল, যেন বহুদিন পরে কেউ দরজায় হাত দিল। ভেতরে ঢুকতেই অর্ণবের গা শিউরে উঠল। রাত নামতে বেশি সময় লাগল না। চারদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। টর্চ জ্বালিয়ে অর্ণব ছবি তুলতে লাগল। হঠাৎ দূরে একটা আওয়াজ, খট খট খট। মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব থমকে দাঁড়াল। টর্চের আলো সেদিকে ঘোরাল। কিছুই নেই, শুধু ধসে পড়া দেওয়াল আর লতাপাতা। বাতাস, নিজেকে বোঝালো সে। ঠিক তখনই ওপরের তলা থেকে ভেসে এলো হাসির শব্দ, খুব মৃদু কিন্তু স্পষ্ট। শিশুর হাসি নয়, বরং এক বয়স্ক নারীর চাপা হাসি। অর্ণবের বুকের ভেতর কেমন একটা চাপ ধরল। এখানে একটা বড় ঘর, মাঝখানে ধুলো ঢাকা খাট, দেয়ালে ফাটল ধারা আয়না। হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আর একটা ছায়া দেখতে পেল অর্ণব। সে ঘাড় ঘোরাল। কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা স্পষ্ট হল। একজন মহিলা, সাদা শাড়ি, খোলা চুল, মুখ দেখা যাচ্ছে না। অর্ণব পিছিয়ে গেল। আয়নাটা হঠাৎ ফেটে গেল বিকট শব্দে। সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকারে ডুবে গেল। টর্চ কাজ করছে না। এইবার সত্যি সত্যিই ভয় পেল অর্ণব। নিচে নামতে গিয়ে দেখল সিঁড়ির নিচে কেউ দাঁড়িয়ে। কে? গলা কাঁপল তার। কোনো উত্তর নেই। ধীরে ধীরে ছায়াটা সামনে এগোলো। চাঁদের ক্ষীণ আলোয় মুখটা দেখা গেল। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ছায়াটা ফিসফিস করে বলল, ফিরে যা, সবাইকে বলে দে, রাতের রাজবাড়ি ঘুমায় না। গ্রামটার নাম ছিল শালিকপুর। চারদিক ধান ক্ষেত আর তালগাছ ঘেরা। মাঝখান দিয়ে বয়ে গেছে পুরনো এক নদী, মরা গঙ্গা। নদীটা এখন আর আগের মতো নয়। বর্ষায় একটু ফুলে ওঠে, শীতে জল প্রায় শুকিয়ে যায়। কিন্তু নদীর জল কমে গেলেও একটা জিনিস কখনো বদলায়নি, নদীর পশ্চিম পাড়ের সেই পুরনো ঘাট। ঘাটটার নাম সবাই বলতো কান্নার ঘাট। কেন এমন নাম সেটা কেউ পরিষ্কার করে বলতে চাইত না। শুধু বয়স্করা বলতো, সন্ধ্যের পর ওদিকে যাস না, এর বেশি কিছু না। আমি তখন কলেজে পড়ি। শহর থেকে মামার বাড়িতে ছুটি কাটাতে এসেছি। শহুরে মানুষ বলে গ্রাম্য কুসংস্কারে খুব একটা বিশ্বাস ছিল না, উল্টো এসব শুনলে কৌতূহল বেড়ে যেত। প্রথম দিন সন্ধ্যায় ঘাটের কথা শুনে আমি হেসেই ফেলেছিলাম। মামা চোখ বড় করে বলেছিলেন, হাসিস না রে, ও ঘাট ভালো না। আমি জিজ্ঞেস করলাম, কি হয় ওখানে? মামা চুপ করে গেলেন, শুধু বললেন, যা শোনার তুই নিজে শুনবি। সেই রাতেই ঘটনা শুরু। রাত তখন প্রায় 10:30। গ্রামে রাত মানেই নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের কান্না।
হঠাৎ আমি জানালার পাশে দাঁড়িয়ে স্পষ্ট শুনলাম কেউ কাঁদছে। কান্নাটা মানুষের, খুব চাপা, খুব কষ্টের। শব্দটা আসছে নদীর দিক থেকে। আমি প্রথমে ভাবলাম কারো বাড়ির ঝামেলা, কিন্তু কয়েক মিনিট পর বুঝলাম কান্নাটা ধীরে ধীরে ঘাটের দিক থেকে কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে, যেন কেউ নদীর ধারে বসে কাঁদছে। পরদিন সকালে আমি গ্রামের লোকজনকে জিজ্ঞেস করলাম। সবাই একরকম উত্তর দিল, কাল কি কান্না শুনেছিস? আমি চমকে গেলাম। আপনারাও শুনেছেন? এক বুড়ো বললেন, ও তো রোজই শোনা যায়, নদীর মেয়ে কাঁদে। নদীর মেয়ে? সন্ধ্যায় দাদুর কাছে বসলাম। দাদু অনেক দিন বেঁচেছেন, অনেক কিছু দেখেছেন। তিনি একটু চুপ করে থেকে বলতে শুরু করলেন, অনেক বছর আগে শালিকপুরে এক মেয়ে ছিল, নাম মালতী। খুব সুন্দর, খুব শান্ত। নদীর ধারে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাত। গ্রামের সবাই জানত মালতী নদীটাকে দেবীর মতো মানে। একদিন বর্ষার রাতে নদী ফুলে উঠেছিল, স্রোত ছিল ভয়ঙ্কর। মালতী নাকি সেদিনও ঘাটে গিয়েছিল। কেউ কেউ বলেছিল সে কারো সঙ্গে কথা বলছিল। তারপর হঠাৎ চিৎকার। পরদিন সকালে নদীতে পাওয়া যায় মালতীর শাড়ি। লাশ আর পাওয়া যায়নি। তারপর থেকেই শুরু হয় কান্না। দাদু বললেন, মালতীর আত্মা ঘাট ছাড়তে পারেনি, সে এখনও নদীর অপেক্ষায়।